নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূস, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন দি হিন্দু, ভারতীয় একটি গণমাধ্যমকে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট কোনো জবাব না দিলেও তিনি বিএনপির কথার সূত্র ধরে যে বক্তব্যটি সামনে এনেছেন তাতে বোঝা যাচ্ছে যে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে। আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বা তাদের ওপেন রাজনীতির বিষয়ে মোটামুটি একটা লাইসেন্স দিয়ে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং তিনি যে লাইসেন্স দিয়ে দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল একটা আলোচনা চলছে, পাশাপাশি সমালোচনাও চলছে। আওয়ামী লীগ ভোট করতে পারবে, নির্বাচনের সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে, আর যেহেতু ভোট এবং নির্বাচনে তারা থাকছে, তার মানে কিন্তু রাজনীতিতেও তারা থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি ইঙ্গিত দিয়েছেন। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি কথার ভিত্তিতে এখনই সকলে অসন্তুষ্ট প্রকাশ করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকার নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে এবং সরকারের একটা সিদ্ধান্তকে সকলেই বিরোধ করতেছে। সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের পরে যে একটা নির্বাচন দেওয়া হবে এবং আগামীতে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত, মানে আওয়ামী লীগও অগ্রাধিকার পাবে এই নির্বাচনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এমনই মন্তব্য করেছে। তারপর থেকে হচ্ছে বিতর্ক, নানা ধরনের সমালোচনা। কেউ কেউ দাবি করছে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নাই। আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা পরিকল্পনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা আরও অনেকেই অনেক ধরনের কথা বলছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবার কেউ কেউ বলছে আওয়ামী লীগের বিচার হওয়ার পরে পর্যাপ্ত পর্যায়ে তাদের বিচার করতে হবে, বিচারের পরে তাদেরকে নির্বাচনে নিয়ে আসতে হবে। বিচারের আগ পর্যন্ত তাদেরকে নির্বাচনে অগ্রাধিকার দিবে না সাধারণ মানুষ, বা দেওয়া উচিত হবে না বলে অনেকের ধারণা, অনেকের দাবি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে, অগ্রাধিকার পাবে কি পাবে না, এই বিষয়টি নিয়ে আরও কয়েকজনের ব্যক্তির মতামত আমরা শুনবো, বিশ্লেষণ দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূস, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন দি হিন্দু, ভারতীয় একটি গণমাধ্যমকে। তাতে নানা বিষয় নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক, সংখ্যালঘু নির্যাতন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এইসব বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে যেটি প্রথম আলো যে পয়েন্টটি সামনে এনেছে সেটি হচ্ছে নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট কোনো জবাব না দিলেও তিনি বিএনপির কথার সূত্র ধরে যে বক্তব্যটি সামনে এনেছেন তাতে বোঝা যাচ্ছে যে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে। এমনটাই একটি ধারণা তিনি দিয়েছেন দ্য হিন্দুকে। এই কারণে আমি যেই অংশটা প্রকাশিত হয়েছে আমি সেটা কোট করতে চাই আপনাদের সামনে। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, একেবারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মানে বিএনপির রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে সব রাজনৈতিক দল অংশ নেবে, তার মানে হচ্ছে আওয়ামী লীগ অংশ নেবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। আবারও বলি, তার মানে বিএনপি রায় দিয়েছে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে, শুধু আওয়ামী লীগের নাম বলছে না, সকল রাজনৈতিক দল, তার মানে ইনক্লুডিং আওয়ামী লীগ, এবং তারা এটা রায় দিয়েছে।
আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? আবারও রিপিট করেছে প্রশ্নটি ডক্টর ইউনূসকে লক্ষ্য করে। তখন তিনি বলছেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। অর্থাৎ কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নেই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। এটাও কিন্তু পারতপক্ষে একটা স্বীকৃতি দিলেন যে এখানে আপত্তি নেই, যেহেতু আগে তিনি বলছেন যে বিএনপি এটা মেনে নিয়েছে, সুতরাং আমরা সেই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে ওন করি বা সম্মান করি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার আজ সোমবার হিন্দুর অনলাইনে সংস্করণে প্রকাশ করা হয়েছে। আরও নানান বিষয় নিয়ে কথা বলেছে, সেগুলি বাদ দিয়ে যেটা বলা যায়, আসলে নির্বাচনের যেই পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা আগামী বছর বা তারপর বছর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেহেতু সংক্ষিপ্ত না, বেশ লম্বা, সুতরাং হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগকে ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নিয়ে, যেহেতু রাজনৈতিক দলের মধ্যে নানান রকম পুনর্গঠন, পুনর্জাগরণ হচ্ছে, পুনরুজ্জীবন হচ্ছে, সুতরাং আওয়ামী লীগ সামনে কোন ফরম্যাটে আসবে সেটা এখনো অনিশ্চিত। যদি সুযোগটা অবারিত রাখা যায় আর গণহত্যার দায়ে যদি প্রধান ব্যক্তিদেরকে, যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি শাস্তির মধ্যে চলে যায়, তাহলে বাকিদের আওয়ামী লীগ পুনর্গঠন করতে সমস্যা কোথায়? আর রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয়, প্রতিদ্বন্দ্বিতার যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে একটি যেই প্রসঙ্গটা বা যেই বিষয়টি বিগত শেখ হাসিনা সরকারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়নি, যে বিএনপি জামাতের মতন বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ একা একা নির্বাচন করছে। সুতরাং ওই একই ফরম্যাটে বিএনপি বা জামাত তারা সেই দায় নিতে চায় না। তারা অবশ্যই একতরফা কোনো নির্বাচন হোক, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে এবং তারা নিজেরাই সরকার গঠন করেছে। এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যেভাবে পড়েছে রাজনৈতিকভাবে, সেই রকম পরিস্থিতিতে পড়ার ফলে আওয়ামী লীগ বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, বিশ্বব্যাপী তাদের একটা গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আমেরিকার গণতন্ত্র সম্মেলনে তারা দুবার তারা আমন্ত্রণ পায়নি। সেই দায়টা বিএনপি জামাত কেউ কাঁধে নিতে চায় না। আবার এটাও সত্য যে বর্তমান যে আওয়ামী লীগ, শেখ হাসিনা নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেও তারা ওন করতে চায় না। আবার ইতিমধ্যে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, সেই বিচারে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের একাধিক নেতা বিচার হবে এবং তারা সেই নির্বাচন করার বা রাজনীতি করার জন্য অযোগ্য ঘোষিত হবে। ফলে আওয়ামী লীগের একটি দ্বারটা ওপেন করা হলো যে নতুন নেতৃত্ব এসে আওয়ামী লীগ যাতে আসে এবং সেই আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, একতরফা হবে না, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পাবে। সম্ভবত এই বিষয়টি সামনে রেখেই ডক্টর ইউনূস খুব চমৎকারভাবে, কৌশলীভাবে উত্তর দিয়েছেন। আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বা তাদের ওপেন রাজনীতির বিষয়ে মোটামুটি একটা লাইসেন্স দিয়ে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং তিনি যে লাইসেন্স দিয়ে দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল একটা আলোচনা চলছে, পাশাপাশি সমালোচনাও চলছে। তবে আওয়ামী লীগকে রাজনীতি করার বিষয়ে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার যে ইতিবাচক মনোভাব সরাসরি প্রকাশ করেছেন, তার ভেতরে আমরা একটু সংকোচ দেখতে পেয়েছি। তিনি বললি এই কথাগুলো বলতে পারেননি, এবং একই সঙ্গে এই যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা সমস্যা নেই, এটার দায়ভার আবার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কেন তিনি বললি সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেননি? কেন তিনি সংকোচ বোধ করছিলেন? তার পিছনেও নিশ্চয়ই নানান ধরনের যৌক্তিকতা রয়েছে, বাস্তবতা রয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে তো আমরা এই ধরনের ভাষা কথা শুনতে চাই না। বিষয়টি হচ্ছে যে ভারতের প্রভাবশালী অন্যতম একটি গণমাধ্যম দ্য হিন্দু, এই পত্রিকাটির পক্ষ থেকে বাংলাদেশে এসে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনে বসে তার ইন্টারভিউ করা হয়েছে, নানান বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তার মন্তব্য নেওয়া হয়েছে। কোনো বিষয়ে তিনি যেমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন, কোনো ক্ষেত্রে ভাষা মন্তব্য করেছেন। দ্য হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন ছিল
নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হবে কিনা, উত্তরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এরই মধ্যে এই ঘোষণা হয়ে গেছে। আমরা কোনো ধরনের ঘোষণা সরকারের পক্ষ থেকে পাইনি, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাইনি তাদের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে অথবা ওপেন থাকার ক্ষেত্রে। যাই হোক, তিনি বলছেন যে রাজনৈতিক দলের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি সেটা করেছে, তারা বলেছে নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছেন, দেশের একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। এখানেও নানান ধরনের জটিলতা। দেশের একটি বড় দল যা বলবে তাই কি মেনে নিতে হবে? নিশ্চয়ই না। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদী আচরণ করেছে, এগুলো সবই সত্য কথা, কিন্তু এগুলোর দায়ে যারা সরকারের থেকে এই কাজগুলো করেছে তাদের বিচার হবে, নাকি একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হবে? সেই প্রশ্নটি তো জোরে সোরে উঠেছে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি যেমন তাদের মতামত জানিয়ে দিয়েছে, তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, ঠিক একই সঙ্গে যারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, বিএনপিও নির্যাতিত হয়েছে, তারাও তুমুল বিরোধিতা করেছে সরকারের এই ধরনের অবস্থানকে। নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার যে একটি পদক্ষেপ নিতে যাচ্ছিল, একটি আইনও করার খসড়া প্রণয়ন করা হয়েছিল, গণহত্যার দায়ে কোনো দল দায়ী হলে তাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা যেতে পারে, সেই সব জায়গায় অনেক ধরনের আপত্তি হয়েছে। যাই হোক, দ্য হিন্দুর পক্ষ থেকে পরবর্তীতে প্রশ্ন ছিল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার মানে আপনার কোনো আপত্তি নেই। তিনি বলেছেন, আমি কোনো রাজনীতিক নই যে একটি পার্টি বা অন্য আরেকটি পার্টিকে বেছে নেব, আমি শুধু রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারেননি যে কথাগুলো আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে উচ্চারণ করলাম, যে কোর্টের ভিত্তিতে বিবেচনা করা উচিত বা সরকার কোন সিদ্ধান্তে যাবে? ফ্যাসিবাদী আচরণের ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বা সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা বিচার করা হবে বা তার দোষদের বিচার করা হবে, নাকি পুরো দলকে নিষিদ্ধ করা হবে? তেমন কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি। যেহেতু আমরা জানি ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে এক ধরনের তুমুল দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে, আমরা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বোল্ডনেস দেখতে পাচ্ছি না। ছাত্ররা যে দাবি করবে, কেন সেই দাবির প্রতি সবসময় নমনীয় থাকতে হবে? কেন জোর গলা তিনি বলতে পারবেন না যে না, এটা ঠিক নয়, আমরা বিচার করব, তবে এভাবে নয়? এরই মধ্যে হাসনাত আব্দুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে। এক একজনের এক একটা রাজনৈতিক এজেন্ডা থাকতেই পারে। যেহেতু ছাত্ররা রাজনীতি করবে, রাজনীতির নামছে, তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে, যদিও সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নয়, সেটি দেখভালের দায়িত্ব সম্ভবত জাতীয় নাগরিক কমিটি, তাদের মধ্যে থেকে আবার কিছু অংশের সমন্বয় যে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক কমিটি, সেটির সমন্বয়। যাই হোক, এখন কেন বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, আগামী সুস্থ সুন্দর একটি রাজনৈতিক ভবিষ্যতের জন্য এই কথাগুলো সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হচ্ছে না? এগুলোই সরকারের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে আমরা মনে করি। এবং এই ইন্টারভিউতে আরো বেশ কিছু বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে মন্তব্যগুলো করেছেন, সেগুলো আমাদের কাছে খুব দুর্বল চিত্তে মনে হচ্ছে। তিনি স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। আমার মনে হয় যে এক ধরনের অসহায়ত্ব বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে কি তাই? আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে তার মতন বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক একজন ফিগার, একজন পার্মানেন্ট নোবেল লরিয়েট, কেন তিনি এইভাবে কথা বলবেন? তার কাছে প্রশ্ন ছিল সংখ্যালঘুদের নির্যাতনের বিষয় ছিল, কথিত নির্যাতন। তার কাছে হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন? উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া নিয়ে তিনি বাংলাদেশের সমালোচনা করে করা বিবৃতি দিয়েছেন। এই প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এরকম কথা বলেন? তিনি বলেছেন না, ডক্টর ইউনূস অধ্যাপক ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের বিবৃতি দেননি। তখন আবার হিন্দুর পক্ষ থেকে বলা হলো যে না, তিনি সংখ্যালঘুদের সম্পর্কে বিবৃতি দিয়েছেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ভালো কথা, সেটা বাংলাদেশ এবং সংখ্যালঘুদের নিয়ে হয়তো তাকে সঠিকভাবে তথ্য জানানো হয়নি, এটা একটা প্রোপাগান্ডা যা বিশ্বজুড়ে চলছে। এই কথাটি অবশ্যই আমরা সমর্থন করি ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভারতের পক্ষ থেকে যে ধরনের গুজব এবং অপপ্রচার চালানো হচ্ছে সেটি তিনি তুলে ধরেছেন, এবং এর আগে তিনি দ্য ইকোনমিস্টকে একই কথা বলেছেন ভারত প্রসঙ্গে। এই জায়গাটা তার সঙ্গে আমরা একমত। এবং আমি আবারও বলি, সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে না, তারা যে আক্রমণের বাইরে রয়েছে আমি সে কথা বলছি না, তারা নির্যাতনের মধ্যে রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা, মুসলমান সম্প্রদায়ের মানুষরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন গত 2-3 মাসে, সেটি রাজনৈতিক আক্রমণের শিকার। এখানে আমি হিন্দু মুসলমান কিভাবে আলাদা করব? বারবার একটা কথা বলছি। এবং বাংলাদেশকে একটা বিপজ্জনক অবস্থান নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারত তার নিজ স্বার্থে, নিজ এজেন্ডা থেকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি বলতে তিনি এক্স হ্যান্ডেলে যে মন্তব্যটি করেছিলেন মার্কিন নির্বাচনের আগে, আমরা সবাই জানি, এটি প্রথম দিকে অস্বীকার করা একেবারেই আমার মনে হয় ঠিক হয়নি। সেখানে প্রসঙ্গক্রমে বাংলাদেশের সংবিধান প্রশ্ন এসেছে। সংখ্যালঘুদের সম্প্রদায়ের অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তা হিন্দু সাংবাদিক বলছেন তারা ভীত সন্ত্রস্ত বোধ করছেন, তারা মনে করছেন তাদেরকে টার্গেট করা হয়েছে। ফেসবুকে অডিও আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছেই, সেগুলো কোত্থেকে ছড়ানো হচ্ছে সেগুলো আমরা জানি। যাই হোক,
বর্তমান ক্ষমতা থাকা ব্যক্তিদের আমরা বলতে শুনছি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বদলে দেওয়া হবে। আপনার সরকারের মাধ্যমে বাংলাদেশে পরবর্তীতে যা আসছে তা ইসলামের অধিক মাত্রায় উগ্রবাদ। এটি গত 16 বছরে আমরা দেখতে পাইনি। দ্য হিন্দু এই বক্তব্যের কিছু অংশের সঙ্গে আমি একমত, কিছু অংশ উদ্দেশ্য প্রণীত অবশ্যই বলতে হবে। গত 16 বছরে দেখতে পাইনি। গত 16 বছরে শেখ হাসিনা দু নৌকায় পা দিয়েছেন, হেফাজতে ইসলামকে প্যাট্রোনাইজ করেছেন, ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে তিনি আপোষ করেছেন, আবার হিন্দুদেরকে ব্যবহার করেছেন। যাই হোক, তার উত্তরে আমাদের প্রধান উপদেষ্টা কি বলছেন? আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে যদি একটু আপনাদের পড়ে শোনাই, হিন্দুর বক্তব্য ছিল, প্রশ্ন ছিল যে এসব সম্প্রদায়কে আশ্বস্ত করার জন্য আপনার সরকার কি কিছু করতে পারে, এবং সংবিধান প্রশ্নে জিজ্ঞাসা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন যে এটা কি আমরা মানবো, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থাকা প্রতিজন ব্যক্তি একজন মানবাধিকার কর্মী, তারা নিজেরা ভুগেছেন, অথবা তাদের কেউ পরিবেশবাদী কর্মী, লিঙ্গগত কর্মী এবং অন্য ধর্মের অধিকার কর্মী। সুতরাং তারা সবাই অধিকারবাদী। তাদের সামনে যদি এই কথাগুলো আপনি বলেন তাহলে তারা আপনার প্রতি চিৎকার করবেন। উপদেষ্টা পরিষদে 3 জন, প্রতিজন সদস্যের জীবন সম্পর্কে জানুন। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্রেফ এড়িয়ে গেছেন। তার কারণ আমরা জানি যে গত কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে আপিল করেছেন সংবিধানের কিছু বিষয় বাদ দিতে। তার মধ্যে একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কেন ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হবে? এবং যুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে যে সংবিধানের আরেকটি ধারায় বলা হয়েছে যে প্রত্যেক ধর্মের মানুষের অধিকার সংরক্ষণ করবে রাষ্ট্র। ভালো কথা, তাহলে ধর্ম নিরপেক্ষতা কেন বাদ দেওয়া হবে? কোন ভিত্তিতে? আমরা কি ইসলামী রাষ্ট্রের দিকে, ইসলামী বিপ্লবের দিকে যাচ্ছি? কথিত বিপ্লব, যেটি জামাত ইসলাম থেকে কয়েকদিন আগে বলা হয়েছে যে বাংলাদেশে আরেকটি বিপ্লব করতে হবে, ইসলামী বিপ্লব। এবং সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ, আমি সবার কথা বলছি না, উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে কেউ কেউ, আমি সবার কথা বলছি না, এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন, গৃহযুদ্ধের কথা বলছেন নানা নাকার ইঙ্গিতে। কেন এগুলো হবে? এগুলোই ভারতকে সুযোগ করে দিচ্ছে বাংলাদেশকে একটি মৌলবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরার জন্য। আমরা মনে করি আরো একটি বিষয় যে প্রশ্নটি করেছে হিন্দু পক্ষ থেকে, সেটিকেও সমর্থন করি। ভারতের পক্ষ থেকে নানান ধরনের প্রচার গুজব চলছে, কথা যেমন বলছি, হিন্দুর পক্ষ থেকে যে কয়েকটি প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরও। সেখানে বলা হয়েছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 8 জন। আমরা শুনেছি অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। কেউ কেউ বলছেন আপনার সরকারও অতীতের সরকারের আচরণ অব্যাহত রেখেছে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন? তিনি বলছেন জনগণকে বিচার এবং তুলনা করতে দিন, এই সরকার কি কাজ করছে বা অন্য সরকার কি করেছে। আমি বিতর্কে যাচ্ছি না, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছি, এ নিয়ে কোনো সংশয় নেই। অ্যাক্রিডিটেশন বিষয়ক যে আইন সেটা আমরা তৈরি করিনি, আমরা শুধু সেটা প্রয়োগ করেছি। এটা কোনো কথা হলো? যদি কোনো কালা কানুন আগের যে স্বৈর শাসনের দল, সেই দল যদি করে থাকে, তাহলে সেই কালা কানুন কেন আপনি প্রয়োগ করবেন? কেন সেই আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে? এবং অ্যাক্রিডিটেশন কার্ড সম্বন্ধে আগে আমি বলেছি, অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। যদি কারোর বিশেষ কোনো অন্যায় থাকে, দুর্নীতির সঙ্গে যুক্ত কিংবা ফ্যাসিবাদী সরকারের দোষর হিসেবে কিংবা হত্যাকাণ্ডের সঙ্গেও যদি কেউ জড়িত হয়ে থাকে, তাদের স্পেসিফিক মামলা দেওয়া হবে। অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে এরকম কোনো বিধিমালা কি আছে যুক্ত, যে কোনো ধরনের প্রমাণিত অপরাধ ছাড়াই কারোর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা যাবে শুধুমাত্র দলীয় পরিচয়ের ক্ষেত্রে? আমার মনে হয় এগুলো ঠিক না। আমাদের প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলেছেন। আমি প্রথমে বলেছি কোনো কমিটির সঙ্গে আমি একমত, এবং কোনো কমিটি তিনি ভাষা মন্তব্য করেছেন। কিসের ভয় প্রধান উপদেষ্টার? সেই প্রশ্নটি আবারও করতে হচ্ছে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এর মধ্যে এটাই লুকায়িত আছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অথবা জামাত, এরকম যারা প্রতিষ্ঠিত দল, তারা আসলে অনেক বড় দল, তো কারো বিরুদ্ধে রাজনীতি করতে ভয় পায় না। হ্যাঁ, এই জায়গা থেকে তারা সবার প্রতিপক্ষ হিসেবে থেকে থেকে অভ্যস্ত। দীর্ঘ সময়ের লড়াই সংগ্রামে তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে থেকে অভ্যস্ত। এই জায়গা থেকে আমরা যারা তরুণ রাজনৈতিক কর্মী অথবা আমরা যারা নতুন করে রাজনীতিতে আসছি, তাদের আসলে মানে আওয়ামী লীগকে প্রতিপক্ষের জায়গাতে মানে আমরা ওইভাবে কমফোর্ট বা চাওয়া না চাওয়ার একটা বিষয় রয়েছে এখানে। আওয়ামী লীগের যে অপরাধগুলো, সেই অপরাধগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি যেটা মনে করি যে আমাদের দেশে আওয়ামী লীগ নামের দল যে গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনা যে গণহত্যার ক্রিয়ানক, তার বিচার হবে না, আমার মতামত। এবং আমার মতো অন্যদেরও মতামত কিনা আমি জানি না, তবে আমি যেটা ফেস করছি সেটা হলো এটা বাস্তবতা।
তো তার প্রমাণ হলো গতদিন যারা এই গণহত্যায় অভিযুক্ত তাদেরকে কিছু অংশকে আইসিসিতে তোলা হলো, আপনারা তাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ মানে উপস্থিত আপনারা দেখতে পেরেছেন। যে তাদেরকে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে বা তারা কমফোর্ট জোনে আছে, এটা বোঝা যাচ্ছে। তো এখন অদ্ভুত বিষয় হলো যে বিএনপি এখন মোস্ট পাওয়ারফুল দল, এই জায়গা থেকে বিএনপি কে ডিফেমিং করা সহজ, মানে যেটাই হোক, মানে বিএনপি কে ডিফেমিং হবেই। হ্যাঁ, আপনার হলো যেমন ডক্টর ইউনূস স্যার দিল বক্তব্য যে আওয়ামী লীগকে রাজনীতি করার ক্ষেত্রে তার কোনো আপত্তি নাই, মানে এর পেছনেও বিএনপি কে ডিফেমিং করা হবে। ঠিক আছে, বাস্তবে বিএনপি তো আওয়ামী তিনি লীগকে বলেছেন ভয় যে পায় না। বিএনপি একটি বড় দল হিসেবে যেহেতু চায়, সেখানে বিএনপির মত হ্যাঁ, উপেক্ষা ওই করার তো ওই তো ওইটাকে মানে অনেক বড় দল তো এটার উপরে ফালাইলে মজা লাগে, ঠিক আছে। হ্যাঁ, এটার উপর ফালাইলে মজা লাগে, ঠিক আছে। বিএনপি জামাত বিএনপিও তো তাদেরকে ডিফেমিং করা মানে ইজি, ঠিক আছে। হ্যাঁ, মানে যদি আমি আপনাকে বলি আরো অনেকগুলো বিষয় রয়েছে যে সাম্প্রতিক সময়ে আপনার যেই উপদেষ্টারা নিয়োগ পেল, দেখেন আপনার হলো সেই উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও আপনার উপদেষ্টা নিয়োগ দিল কারা, কিন্তু মানে বিষয় হচ্ছে যে তাহলে জামাত কেন চুপ আছে, বিএনপি কেন চুপ আছে, মানে যেটাই হোক মানে ডিফেমিং তাদেরই করতে হবে, ঠিক আছে। এটা একটা রাজনৈতিক মজা, এখান থেকে রাজনীতির ফ্লেভার আসে, ঠিক আছে, এই জায়গা থেকে। তো আমার মতামত যদি নেন, একজন যোদ্ধা হিসেবে, একজন আন্দোলনকারী হিসেবে আপনি কি চান? যেমন সার্জিস আলমরা এবং জি। আব্দুল্লাহর অবস্থান তারা স্পষ্ট করেছে, যারা কোনোভাবে চায় না আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক, বা বিশেষ করে যদি নির্বাচন অংশগ্রহণ সেটি যেন গণহত্যার বিচার আগে না হয়। আপনার অবস্থান কি আপনার জায়গায়? এটা রাজনীতির খোরাক, আমি আপনাকে বলি, মানে এটা মুখরোচক আলোচনা, এটা শুনতে ভালো লাগে যে হলো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না, আওয়ামী লীগকে মানে স্পেস দেব না, এই সব কিছু এটা একটা মুখরোচক আলোচনা। বাস্তবে আওয়ামী লীগ একটা অনেক বড় দল এবং তাদের অনেক খারাপ অনেক ভালো এই সব কিছু মিলে এইরকম একটা দল। এটা আপনার হলো ইচ্ছা করলে মানে মুছে দেওয়া সম্ভব না, ঠিক আছে। মানে এটা রাজনীতিতে মানে খুব ভালো শোনায়, কিন্তু এটা আপনার হলে এটাকে মানে মাটির সাথে মিশে দিবেন, এটাকে বিলীন করে দিবেন, এটা সম্ভব না। কেন সম্ভব না আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই তার মানে মানে আপনিও শেষ উপদেষ্টা পর্যন্ত প্যানেলে, বলছেন, একই একই কথা স্বীকার করছেন না যে না একই কথা না, এটা আপনাকে মানতে হবে। দেখেন এই উপদেষ্টা পরিষদে বিএনপি কয়জন লোক ঢুকাইছে, জামাত কতজন লোক ঢুকাইছে, কিন্তু আওয়ামী লীগ ঠিকই তার লোক ঢুকাইছে, ঠিক আছে। তাহলে আওয়ামী লীগ এই দুর্বল অবস্থাতেও এই উপদেষ্টা প্যানেলে এতগুলো লোক ঢুকাইতে পারলো, এবং তাদেরকে নিয়ে এই যে সার্জিস বলেন, হাসনাত বলেন, ইউনূস স্যার বলেন, তাদেরকে নিয়ে সংসার করতেছে, ঠিক আছে। হ্যাঁ, এমনিতে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু তাদের সঙ্গে সহাবস্থান করছে, তাদের সঙ্গে কাজ করছে, অস্বীকার করতে পারবে? হ্যাঁ, আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। আজকে রেজাল্ট হলো, প্রাথমিক শিক্ষক নিয়োগে আপনার হলো রেজাল্ট স্থগিত হলো আজকে। স্থগিত হলো কিসের জন্য? স্থগিত হলো আদালতের রায় হয়েছিল কোটা থাকবে না, মানে 93% মেধায় নিয়োগ হবে, 7% কোটাই হবে। এই নিয়মকে বাদ দিয়ে বর্তমান উপদেষ্টা বিধান রঞ্জন রায় কি করলেন? উনি বললেন, উনি কোটায় নিয়োগ দিলেন, 84% কোটায় নিয়োগ দিলেন এই সময়ে এসে। কত বড় সাহস! এবং তার সচিব ফরিদউদ্দিন আহমেদ সে বলতেছে যে হাইকোর্টের রায় হইলেও তাদের যে বিশেষ বিধান, সেই বিশেষ বিধান আরো বেশি শক্তিশালী দিলেন। মানে আমি দেখাই দিচ্ছি যে মানে এইখানে মানে মিডিয়া এসে মানে হলো বক্তব্য দেওয়া হচ্ছে যে হলো বিএনপি হলো আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে। মানে আসলেই বিএনপি আওয়ামী লীগের বন্ধু? মানে আওয়ামী লীগ বিষয়ে মানে বিএনপির মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা বেশি, ঠিক আছে। হ্যাঁ, আওয়ামী লীগ বিষয়ে জামাতের মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা বেশি। হ্যাঁ, মানে বেশি, ঠিক আছে। তো এগুলো অনেক ধরনের বিশ্লেষণ আছে। আমাকে যদি বলেন তাহলে কি সমাধান কি, আমি যেটা বলি প্রথমত হলো গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্ন করা যাবে না। যে গণতান্ত্রিক প্রক্রিয়া চাই না এই যুক্তিতে, উন্নয়নের যুক্তিতে, সংস্কারের যুক্তিতে গণতন্ত্র চাই না, ভোট চাই না, এই না চাওয়াটাই একটা ফ্যাসিজম। এই না চাওয়াটাই ক্ষমতাকে এনজয় করার ইচ্ছা, ঠিক আছে। এই না চাওয়াটাই ক্ষমতা ভোগ করার ইচ্ছা। এখানে অনেক বিষয় আছে, নিয়োগ বাণিজ্যের বিষয় আছে, প্রমাণিত হয়েছে না হাইকোর্টে, এই যে সূচি বলে চেক সহ ধরা পড়েছেন না, তদন্ত কমিটি করছে না, তদন্ত কমিটি হাওয়ায় মিশে গেছে, নাই, ঠিক আছে। এগুলো তো মজা আছে। আপনার কাছ থেকে একটু সুস্পষ্ট আগে, মানে আওয়ামী লীগের বিষয়টা দুটি বিষয়, এখন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়া এবং তাদেরকে রাজনীতিতে আবার ফিরে আসার সুযোগ দেওয়া, এই জায়গাতে আপনি না আমি বলি শুনুন, জামাত না ইসলাম তাদের অবস্থান অনেকটাই দেখেন স্পষ্ট করছেন। দেখেন আপনি কনফিউজ কিনা আওয়ামী লীগের দ্বারা এই ব্যাপারে? আওয়ামী লীগের দ্বারা আমি নিপীড়িত, যে নিপীড়িত না তার বক্তব্যকে গ্রাম দিবেন নাকি আমার বক্তব্যকে গ্রাম দিবেন?
আমি গ্র্যান্টও চাচ্ছি না। আমি আমি আমার প্রশ্ন কি, আমার প্রশ্নটা হলো যে আওয়ামী লীগের আমরা বিচার করব, ঠিক আছে? মানে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। দেখেন, বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তাহলে একটা বিচার করতে বাংলাদেশ কতদিন সময় লাগে? বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা বলেনি তারা, স্পষ্টভাবে বলছে তাহলে কি? আওয়ামী লীগের গণহত্যার বিচারের আগে তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না, দেওয়া যাবে না। এমন না যে তাদেরকে গণহত্যার বিচারের আগে নির্বাচন হবে না, ব্যাপারটা না, এরকম। এখানে এখানে বিষয়টা তাৎপর্যপূর্ণ কথাটা, ঠিক আছে? মানে ডিরেক্ট তো ওইভাবে তো বলতে পারবে না, এভাবে বলা সহজ যে মানে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। না দেওয়ার মানে আগে এই কথাটা কেন তাৎপর্যপূর্ণ আমি বলছি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। দেখেন ভালো করে বোঝেন। আবার হলো আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এর মধ্যে এটাই লুকায়িত আছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে না, ঠিক আছে? এখানে যদি বক্তব্যটা এইভাবে আসতো যে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা দেখবো আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বক্তব্যটা অন্যরকম ছিল। হুম এইখানে ক্ষমতাকে প্রলম্বিত করার একটা খায়েশ আছে। আমি আপনাদেরকে বলি, গতকালকে একটা ভোট হয়েছে, সেই ভোটটাতে আমরা এই ভোটটা আরো 1 মাস আগে হয়েছিল। 1 মাস আগে একটা ভোট হয়েছিল যে ইউনূস সরকার কতদিন, মানে 4 বছর বা 5 বছর থাকা উচিত, আবার কিছু মানুষ বলেছে 2 বছর থাকা উচিত, কিছু মানুষ 6 বছর। ওই সময় আওয়ামী লীগ সরকার 4 বছর থাকা উচিত এইটা প্রায় 90% মানুষ সমর্থন করছে, ঠিক আছে? এটা গতকালকে আবার একটা ভোট হয়েছে যে আপনি কি এই সরকার 4 বছর থাকাকে সমর্থন করেন, এটা নেমে চলে আসছে 43%-এ। হুম এই বিষয়গুলো কেন হচ্ছে? কোন 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 নমুনা থেকে এগুলো মানুষের আগ্রহ কমছে, এবং এই আগ্রহ আরো কমার সম্ভাবনা আছে কিনা আমাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। আওয়ামী লীগ ভোট করতে পারবে, নির্বাচনের সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে। আর যেহেতু ভোট এবং নির্বাচনে তারা থাকছে, তার মানে কিন্তু রাজনীতিতেও তারা থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি ইঙ্গিত দিয়েছেন। ভারতের একটি স্বনামধন্য দৈনিক দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এমনটি ইঙ্গিত করেছেন বলে গতকালকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলেছেন সে বিষয়টা জেনে আমরা তারপরের আলোচনাতে যাচ্ছি। হিন্দুর সাংবাদিকের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না এমন একটি প্রশ্ন করেন হিন্দুর সাংবাদিক। সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। হিন্দুর ওই সাংবাদিক আরও স্পেসিফিক তার কাছে বলছিলেন, তাহলে কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই, অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কি অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই? এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সহায়তা করছি। অর্থাৎ ডক্টর ইউনূস হিন্দুকে সুস্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগ ভোট করতে পারবে কি পারবে না এটি ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, এবং এ ব্যাপারে বিএনপির অবস্থানও তিনি পরিষ্কার করেছেন যে বিএনপিও চায় না যে বিএনপি এটা করেছে, বলেছে যে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ বিএনপি যেহেতু সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছে, তার মধ্যে আওয়ামী লীগ একটি দল, তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আমি কোনো দল বন্ধ করা বা কোন দল গঠন হবে, কোন দল ভোটে করবে সেই বিষয়টা আমার সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দল যেটা বলছে বা সবার যে মতামত, এবং একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই মতামতকে তিনি উপেক্ষা করছেন না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত কিছু জানানোর থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্টে লিখে, আপনারা কি বলবেন কিংবা আপনাদের কি বলার রয়েছে, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনই দেশে হবে না, যে কারণে এমন মতামত অনেকেই পোষণ করছে। সেটি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা অনেকের জীবন শেষ করে দিয়েছে, অনেক মায়ের বুক খালি করেছে, অনেক স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছে, অনেক সন্তানকে পিতাহারা বাবাহারা করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো বুঝে আসে না এই ফ্যাসিস্ট হাসিনাকে কেন এখনো দেশে ফিরিয়ে আনা হচ্ছে না।
সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, প্রফেসর ইউনূস যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আওয়ামী লীগ আবারও আগামী নির্বাচনে অগ্রাধিকার পাবে, এই বিষয়টি নিয়ে আপনাদের ব্যক্তিগত ধারণা কিংবা ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।